মৃতের স্বামী, এক কন্যা ও মাতার মধ্যে তার রেখে যাওয়া 32% জমি মুসলিম ফারায়েজ অনুসারে বন্টন করুন। অর্থাৎ একজন স্ত্রী, মৃত একজন স্ত্রী বা মহিলা, তার উত্তরাধিকার হিসেবে আছে কি, আছেন হচ্ছে স্বামী, আছেন হলো স্বামী, এক কন্যা ও মাতা। এই তিনজন ওয়ারিশের মধ্যে তার রেখে যাওয়া 32% জমি বন্টন করে দিতে বলা হয়েছে। তো আমরা দেখি, তো আমরা জানি মৃতের স্বামী তার যদি সন্তান থাকে তাহলে সে কি পাবে? 1/4 পাবে। আবার বলি, মৃতের স্বামী সন্তান থাকলে 1/4 সম্পদ পায়, সন্তান না থাকলে 2/1 পাবে। আর মৃতের কন্যা, এক কন্যা থাকলে কি পাবে? 2/1 পাবে। আর মৃতের মাতা পাবে হচ্ছে 6/1। আবার বলি, মৃত কোনো মহিলা মানুষ তার সম্পত্তি রেখে মারা গেলে মৃতের স্বামী পাবে 1/4। যদি তার সন্তান থাকে 1/1 পাবে, কন্যা পাবে, এক কন্যা থাকলে 2/1, 2 কন্যা থাকলে 3/2, আর মাতা পাবে 6/1। আমরা অংশগুলো যোগ করি, পরে আমরা কি করব? অংশগুলো যোগ করব। যোগ করলে আমরা আলাদা করে সমহরও করে নিতে পারি, সমহর না করে আমরা এইভাবেও যোগ করতে পারি, সমহর করলেও ভালো হয়। তো 4, 2, 6 এর লসাগু কত হবে? 12 হবে। 4, 2, 6 এর লসাগু হচ্ছে 12। 12কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি হবে কত? 3। 3 1 3। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6, 6 1 6, যোগ 12কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12, 2 1 2। তো এটার যোগফল আসে কত আমার? 6 আর 3 9, 10 11, উপরে আসে 11, আর থাকে হচ্ছে 12। তো এখানে দেখা যাচ্ছে, তো আমার মোট সম্পদ কত? আমরা অংশহারে ধরলে মোট সম্পদ হচ্ছে 1। মোট সম্পত্তি হলো 1। মোট সম্পত্তি কত? 1 আছে। কিন্তু আমার এখানে 1 এর কম আছে, সম্পত্তি বেশি হয়ে গেছে। সম্পত্তি কি হয়েছে? বেশি, অংশ কম পড়ছে, সম্পত্তি বেশি। মানে সম্পত্তি অতিরিক্ত থাকে কত? আমার যে অংশীদারদের দিলে অংশীদাররা পায় 12/1 আমার মোট এক সম্পদ সমান কত? 12/12 12 ভাগ মানে 1। তো আমরা অবশিষ্ট কত থাকে দেখি, তাহলে অবশিষ্ট থাকে অংশ অবশিষ্ট থাকে আমরা যদি 1 মানে 12/12 12/12 মানে 1 বিয়োগ 12/11 এত অংশ। কত অংশ? তাহলে নিচে হলো 12। তো 12কে 12 দিয়ে ভাগ করলে সমহর করলে ডাইরেক্ট 12/12 থেকে 12/11 বিয়োগ করলে 12/1 অংশ অবশিষ্ট থাকে। অংশীদারদের অংশ দেওয়ার পরে যে অংশ অবশিষ্ট থাকে, তাহলে যখন অবশিষ্ট থাকে অংশ, সেই অংশটা হয় রাত হয়। সেই অংশটা কি হয়? রাত হয়। তাহলে এই হিসাবটা রাতে চলে যাবে। রাতনীতি অনুসারে এটা হিসাব হবে এই 12/1 অংশ। তো আমরা এই যে রাতনীতি মানে অবশিষ্ট সম্পত্তি কখনো এই স্বামী রেসিডরি হিসাবে, অবশিষ্ট ভোগী হিসাবে, আসাবা হিসাবে স্বামী অবশিষ্ট সম্পত্তির মালিক হবে না। আসাবা হবে কি? এখানে কন্যা আর মাতা, কন্যা আর মাতা হবে আসাবা। আবার বলি, স্বামী আসাবা হয় না, আসাবা কি হবে? কন্যা এবং মাতা। তো এখন এই 12/1 এই অংশ থেকে কন্যা কিভাবে পাবে আমরা দেখি। তো আবার আমরা দুইজনের কন্যার অংশটা যোগ করি। কন্যার কত অংশ ছিল? দুইজনের অংশ যোগ করি আমরা। কন্যা
ও মাতার অংশ, মাতার অংশ। কন্যার মাতার অংশ কত হবে? কন্যার অংশ কত? 2 এর 1, 2 এর 1 যোগ মাতার অংশ কত ছিল? 6 এর 1। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 6, 6 এর 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর 3 1 দিয়ে গুণ করলে 3, 6 এর 6 দিয়ে ভাগ করলে 1, 1 1 কি 1, কত থাকে আমার? থাকে হচ্ছে নিচে থাকে 6, উপরে হলো 4। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 এর 2, 3 এর 2 হবে। তো কন্যা এবং মাতার যৌথ অংশ কত? 3 এর 2। কন্যা এবং মাতার যৌথ অংশ হচ্ছে 3 এর 2। এখন কন্যা অতিরিক্ত কত পাবে সেটা আমরা বের করি। কন্যা অতিরিক্ত পাবে, কন্যা অতিরিক্ত অংশ, এগুলা সব অংশ বের করছি। অংশ বের করে তারপর আমরা হিসাব করতে পারতাম। আমরা যার যার অংশ দেওয়ার পরেই বাকি সম্পত্তিকে আমরা এইভাবে হিসাব করতে পারতাম। কন্যা অতিরিক্ত পাবে, আমরা ডাইরেক্ট অংশ করে নেই, গণিতেরটা আমাদের বিস্তারিত জানা হয়ে যাবে। অতিরিক্ত পাবে, অতিরিক্ত পাবে, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আমার কন্যার অংশ কত ছিল? কন্যার অংশ হচ্ছে হাফ। কন্যার অংশ কত ছিল? প্রথমে 2 এর 1, 2 এর 1, এটাকে ভাগ দিব আমরা কত দিয়ে? এই যে দুইজনের সমষ্টি, কন্যা এবং মাতা অতিরিক্ত অংশের যে সমষ্টি, সেই অংশ দিয়ে আমরা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব 3 এর 2। পরে গুণ করব হচ্ছে অবশিষ্ট সম্পত্তি। অবশিষ্ট কত অংশ থাকে সেই অংশটাকে আমরা গুণ করব 12 ভাগের 1 ভাগ। খেয়াল করুন, তাহলে এটাকে যদি আমরা, এত অংশ হলো কন্যা অতিরিক্ত পাবে, এত অংশ কন্যা অতিরিক্ত পাবে। এখন আমরা এই হিসাবটা করি। 2 এর 1 ভাগ আছে, গুণ করে উল্টে যাবে, উপরে 3 নিচে 2 গুণন উপরে 1 নিচে 12। এটাকে তো কাটাকাটি করা যায় না, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, কাটাকাটি যায় 3 4 এ 12, তাহলে উপরে থাকে 1, নিচে হলো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কন্যা অতিরিক্ত 16 ভাগের 1 অংশ পাবে। কন্যা অতিরিক্ত কত পাবে? 16 ভাগের 1 ভাগ। এটা কন্যা অতিরিক্ত পাবে। তাহলে কন্যা মোট কত পাবে? কন্যা মোট পাবে, কন্যা মোট পাবে তাহলে আগে তো কোরআনিক শেয়ার হিসাবে 2 এর 1 পেয়েছিল, 2 এর 1 যোগ এখন আছে 16 1, এত অংশ হবে কন্যা মোট পাবে, এত অংশ। এগুলা কিন্তু সম্পদ না, এই সম্পত্তি না, এটা অংশ। তাহলে লসাগু কত? 16। লসাগু হলো 16। 16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 8, 8 1 কে 8 যোগ 1 সমান 16 ভাগে 9 ভাগ পাবে কন্যা। কন্যার মোট অংশ হবে 16 ভাগে 9 ভাগ, 16 ভাগে 9 ভাগ। তো স্ত্রী অতিরিক্ত কত পাবে? আমরা এই অংশটা মুছে নেই, আমরা এই অংশটা, আগের অংশগুলো মুছে নেই। স্ত্রী অতিরিক্ত পাবে হচ্ছে, স্ত্রী অতিরিক্ত পাবে, অতিরিক্ত পাবে, স্ত্রীর অংশ কত ছিল? ও মাতা, স্ত্রী তো নয়, মাতা। মাতা অতিরিক্ত পাবে হচ্ছে, মাতার অংশ কত ছিল? 6 এর 1, 6 এর 1 ভাগ হচ্ছে ওই অবশিষ্ট ভোগীদের দুইজনের সমষ্টি অংশ, মোট অংশ কত? 3 এর 2 ছিল, 3 এর 2 গুণন হচ্ছে সম্পত্তি অবশিষ্ট ছিল হচ্ছে 12 এর 1, একই হিসাব। এত অংশ হবে, মাতা অতিরিক্ত পাবে এত অংশ। এটা যদি আমরা একই নিয়মে করি, 6 এর 1 গুণন উপরে 3 নিচে 2 গুণন 12 এর 1, এটা কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকে 1 নিচে হলো 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 24 দুগুণে
48, তাহলে মাতা অতিরিক্ত পাবে 48 ভাগের 1 ভাগ, এত অংশ সম্পত্তি মাতা অতিরিক্ত পাবে। তাহলে মাতা মোট কত পাবে? মাতা মোট পাবে, সুতরাং মাতার মোট অংশ কত হবে? মাতার মোট অংশ হবে মাতার কোরআনিক শেয়ার ছিল 6-এর 1 যোগ 48-এর 1 অংশ। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 6-48 লসাগু, 48কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6-8 48, 8 8 যোগ 1, 8 যোগ 1, 48-এর 9 কত হবে? উপরে হবে 9, নিচে হবে 48। এটাকে 3 দিয়ে কাটলে হবে, উপরে যাবে 3 দিয়ে কাটলে 3 × 9, 3 × 48, 16 ভাগের 3 ভাগ, 16 ভাগের। তো আমার কন্যা কত পেল? অংশটা বের করে নিলাম। কন্যার অংশ হচ্ছে 16 ভাগের 9 ভাগ, মাতার অংশ হচ্ছে 16 ভাগের 3 ভাগ, আর স্বামীর অংশ হচ্ছে, আমরা স্বামীর অংশ কত? 4-এর 1, ওইটাই পাবে 4-এর 1। স্বামী কত? আমরা স্বামী ছিল কত? 4-এর 1, ওটা আবার তুলে নিই। স্বামী অংশ কত? 4-এর 1। স্বামীর অংশ 4-এর 1। এটাকে আমরা সমহর যদি করে নিই, সহজে আমরা দেখি 4-এর 1 সমহর করলে নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4-4 16, 4-1 4। এখন দেখুন মোট এই রাত করার পরে যার যার অংশ সমান হলো কিনা। মাতা পাবে 16 ভাগের 3 ভাগ, স্বামী 16 ভাগের 4 ভাগ, আর কন্যা পাবে 16 ভাগের 9 ভাগ। এখন যদি আমরা এটা হিসাব করি, 3 16 ভাগের 3 ভাগ আর 4 ভাগ 7 ভাগ, 7 আর 9 16 ভাগ, তার মানে 16 ভাগের 16 ভাগ। আমার সম্পূর্ণ সম্পত্তির অংশ, আমার হিসাব কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমরা যদি যে কত শতাংশ জমি, আমরা সহজেই বের করতে পারবো। তো তাহলে স্বামী কত পাবে? স্বামী পাবে, আমরা যার যার অংশ এখন সম্পত্তি, স্বামী পাবে কত? এই যে মোট হলো 32 গুণন স্বামীর হলো 16 ভাগের 4 ভাগ, 16 ভাগের 4 ভাগ, তাহলে এত শতাংশ। আমরা জানি মোট অংশকে, মোট পরিমাণকে যদি অংশ দিয়ে গুণ করি তাহলে অংশের পরিমাণ বের হবে। তার মানে আমার মোট সম্পদের পরিমাণ 32%, আর স্বামীর অংশ হচ্ছে 16 ভাগের 4 ভাগ। এই মোট পরিমাণকে যদি অংশ দিয়ে গুণ করি তাহলে এই অংশে কত হবে পরিমাণ, সেটা বের হবে। তো কত হবে? 16 দুগুণে 32, এটা কাটলে 8 আর 4 দুগুণে 8, স্বামী পাবে 8%। স্বামী পাবে 8%। স্বামী পাবে হচ্ছে 8%। তো কন্যা পাবে মোট জমি 32% গুণন কন্যার অংশ কত ছিল? এই যে কন্যা মোট পাবে 16 ভাগের 9, 16 ভাগের 9%। কত হবে? 16 দুগুণে 32, 9 দুগুণে 18%, 18%। তারপরে কে ছিল? স্বামী দিছি, কন্যা আর একজন ছিল মাতা। মাতার অংশ, মাতা পাবে কত? মোট সম্পদ হচ্ছে 32 গুণন মাতার অংশ ছিল 16 ভাগের 3 ভাগ, 16 ভাগের 3 ভাগ, এত শতাংশ। 32কে 16 তে যদি আমরা ভাগ করি, কাটলে তাহলে 2, 3 দুগুণে 6%। তাহলে কি হলো? স্বামী পাবে হচ্ছে 8%, আর কন্যা পাবে 18%। 18 আর 8 হচ্ছে 26, 26 আর 6 32%। আমার মোট সম্পত্তি ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রাজনীতি এইভাবে করতে পারি, যে কোনো সূত্রগুলো আমরা জেনে নিতে পারি। অনেক সময় দেখা যায় আমরা বিশেষ করে গ্রাম ও সালিশিগুলোতে আমরা অনেকেই এই অংশগুলো মুখস্থ জানি, যে কে কত অংশ পায়, কোরআনিক শেয়ারগুলো জানি, যে রাজনীতি আর আউল নীতির এই হিসাবগুলো না জানার কারণে এই বিশেষ করে গ্রাম্য সালিশে আমাদের অনেক সময় জমি জমার হিসাব নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। সেই ক্ষেত্রে গ্রাম্য সালিশে বিজ্ঞ কেউ যদি না থাকে, কেউ যদি হিসাব ভালো না বুঝে, অবশ্যই আপনারা ভালো আইনজীবীর পরামর্শ নেবেন। একজন গ্রহণযোগ্য লোক তাকে আপনারা মানেন, কিন্তু সে জমির হিসাবটা বুঝে না,
তাকে মানলেন, কিন্তু এই সমস্যাটা রয়েই গেল। এই কারণে আমরা সম্পত্তির ক্ষেত্রে মুখে কোনো কিছু সমাধান করব না। আমরা বিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে মামলা মোকদ্দমায় না গেলাম, বিজ্ঞ যারা আইনজীবী আছে বা যারা জমি জমা নিয়ে বুঝে ভালো, তাদের পরামর্শ নিয়ে আমরা নিজেরা সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।